বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড দিয়েছে আজকেই দুপুরবেলা, সেটা নিয়েই কথাটা শুরু করা যাক। প্রথমে যদি 16 সদস্যের স্কোয়াডটা দেখি আমরা আলোচনাটা শুরু করি, যে স্কোয়াডে যে নামগুলো রয়েছে এবং অনেকগুলো নাম নতুন এসেছে, ফিরেছেন তারা, আবার অনেকগুলো নাম বাদ পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি 16 সদস্যের এই স্কোয়াডটা স্পেশাল, কেননা মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের শুরু এই স্কোয়াডের আসলে নামটা দিয়েই, এবং সেখানে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম রয়েছে, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, এবং সেই সাথে বাকি একটা নাম যদি পড়ে দেন নাবিল কাইসার। শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান। এখন কথা হচ্ছে যে মিরাজের নেতৃত্বে বাংলাদেশের প্রথম ওডিআই স্কোয়াড টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওপেনার কয়জন আছেন এই দলটাতে? 3 জন, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও ছিলেন। সৌম্য সরকার ওই দলটাতে ছিলেন এবং ওখানে দেখা গেছে যে তানজিদ তামিম বেশিরভাগ ম্যাচ পেয়েছেন, সৌম্য সরকার একটা ম্যাচ খেলেছিলেন এবং পারভেজ হোসেন ইমন কোনো খেলা পাননি। এখন সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় মোহাম্মদ নাইম শেখ ঢুকেছেন। লিটন দাসও এই স্কোয়াডে ঢুকেছেন। এখন তিনি কিন্তু ওপেনার হিসেবে ঢুকেছেন না মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ঢুকেছেন, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমরা অদল বদলগুলো যদি দেখি, সৌম্য সরকার, তার জায়গায় নাইম শেখ স্ট্রেট সোয়াপ, নাসুমের জায়গায় তানভীর ইসলাম স্ট্রেট সোয়াপ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজন অবসরে চলে গেছেন এবং তার জায়গায় লিটন কুমার দাস এবং শামীম পাটোয়ারিকে নেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় শামীম পাটোয়ারিও আপনি স্ট্রেট সোয়াপ বলতে পারেন। এখন লিটন কুমার দাসকে আসলে মুশফিকুর রহিমের যোগ্য রিপ্লেসমেন্ট কিনা মিডল অর্ডারে, সেই প্রশ্নটা আসলে উঠছে। হ্যাঁ, এবং প্রশ্ন শেষ সাথে আপনি বলছেন যে লিটন দাসকে আসলে ওপেনিংয়ে কোনো রকম চান্স দেওয়া যায় কিনা। এখন কথা হচ্ছে ওয়ানডে যে স্কোয়াডটা, এবং আমরা দেখেছি দুটো পরিবর্তন তো কনফার্ম ছিল, কেননা দুটো নাম অবিচ্ছেদ্য নাম ছিল ওয়ানডের বাংলাদেশের, মুশফিকুর এবং মাহমুদুল্লাহ, তারা অবসরে যাবার কারণেই কিন্তু দুটো অবিচ্ছেদ্য পরিবর্তন বাংলাদেশ স্কোয়াডে আসতো, এটা আমরা জানতাম। এবং সেই সাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে কথা হচ্ছে অনেকের আসলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে। নাইম শেখের ফিরে আসাটা নিয়ে কথা হচ্ছে। নাইম শেখ লাস্ট 2023 সালে খেলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট খেলেছিলেন, এবং তারপরে আবার এই শ্রীলঙ্কা দিয়েই আসলে ফিরছেন জাতীয় দলে, আন্তর্জাতিক অঙ্গনে, এবং যেই পারফরমেন্স ইন রিসেন্ট টাইমস তিনি দেখিয়েছেন, তিনি একজন যোগ্য দাবিদার ছিলেন জাতীয় দলে ফেরার জন্য। তবে বিজয়কে নিয়ে অনেক কথা হয়েছে যে বিজয় তো অলরেডি স্কোয়াডের সাথে আছেন, টেস্ট স্কোয়াডে আছেন, টেস্টে খেলছেনও, সেখানে বিজয়ের নামটা আসলে কেনই বা ওয়ানডেতে দেখতে পাচ্ছি না। আমরা গত ক্রিকেট শোতে ফ্রি হিট সেগমেন্টের কমেন্টও পেয়েছিলাম যে বিজয় কি ওয়ানডে দলে থাকবেন কিনা। বিজয়ের না থাকাটা আসলে আপনার কাছে কেমন লেগেছে? আমরা ডিপিএল এ দুজনের পারফরমেন্সটা যদি দেখে নেই, নাইম শেখ এবং বিজয়ের দুজনই টপ রান গেটারদের তালিকায় উপরের দিকে ছিলেন। পারভেজ হোসেন ইমন 798 রান করেছিলেন, তিনি সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, তিনি দলে আছেন। এখন এনামুল বিজয় টপ রান গেটার ছিলেন, 14 ম্যাচে 874 রান, তার গড় ছিল 80-র কাছাকাছি, স্ট্রাইক রেট 97.43, সর্বোচ্চ ছিল 149 নট আউট। আমরা একই সাথে যদি নাইম শেখের কার্ডটা দেখি, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে নাইম শেখকে কেন নেওয়া হয়েছে। 11টা ম্যাচে তার রান ছিল 618 রান, যেখানে গড়টা তার ছিল 62-র কাছাকাছি। স্ট্রাইক রেটটা তার সব অনেক দারুণ ছিল, মানে হাইয়েস্ট রান গেটার বিজয় হলেও স্ট্রাইক রেটটা কিন্তু আকর্ষণীয় নাইম শেখের বেশি, 122-এর মতো তার স্ট্রাইক রেট ওয়ানডেতে, এবং সেই সাথে সর্বোচ্চ তার 176 রানে একটা রান ছিল। সো নাইম শেখ, হ্যাঁ, শুধুমাত্র তার মানে পারফরম্যান্স, নাইম শেখের দল কিন্তু সুপার লিগ খেলেনি, হ্যাঁ, তারপর এই জন্য 11টা ম্যাচ খেলেই কিন্তু তার এই রান কম ছিল। এবং স্ট্রাইক রেটটার কথা যদি বলেন, গাজী আশরাফ হোসেন লিপু যিনি প্রধান নির্বাচক, তিনি ক্লিয়ার করেছেন যে নাইম শেখের সাথে তাদের ডিপিএল এর আগে বা বিভিন্ন সময় কথা হয়েছে, ইন্টেন্টের পরিবর্তন আনার কথা তারা বলেছিলেন নাইম শেখকে, সেই কাজটা তিনি করেছেন। হ্যাঁ, নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে তিনি পারফর্ম করতে পারেননি, সেটাও তাকে মনে করে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন যে যে ধরনের মানে পরামর্শ থাকে না নির্বাচক কমিটির কাছ থেকে এক একজন প্লেয়ারের কাছে, সেই পরামর্শটা তিনি শুনেছেন, সেই অনুযায়ী তিনি ব্যাটিং করেছেন। যেহেতু ছোট রানে আউট হয়ে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যখন একজন ব্যাটসম্যান সেট হয়ে যায় তখন তাকে পরখ করা যায়, যেহেতু অল্প রানেই ফিরে গেছেন সেটা করা যায়নি। এবং স্ট্রাইক রেট বা ইন্টেন্ট নিয়ে যে ধরনের বার্তা তাকে দেওয়া হয়েছিল, সেটা তিনি তার মাঠের খেলা এক্সিকিউট করতে পেরেছেন বলেই তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং বিজয় সে কারণে আসলে সুযোগ পাননি।
এই কথাগুলোই আশরাফ হোসেন লিপু বলেছেন। হ্যাঁ, মানে স্পষ্ট কথাই ছিল যে ওপেনিং স্লটটাতে স্ট্রাইক রোটেশনটা যান তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের একটা কেমিস্ট্রির কথাও বলেছেন যে সো এই জায়গাটায় যদি কাউকে এন্ট্রি করাতে হয় সেক্ষেত্রে মানে ইন্টেন্সিটিটা খুব ভালোভাবে তারা দেখতে চান এবং সেই সাথে স্ট্রাইক রোটেশন ব্যাপারটাও যাতে ঠিকঠাক থাকে। এবং নাইম শেখের আমরা সেটাই দেখলাম যে স্ট্যাটটা যেভাবে কথা বলে নাইম শেখের কিন্তু মাঠে ব্যাটিংটা মানে শুধুমাত্র সংখ্যা না, তার ইন্টেন্সিটি তার ইন্টেন্টটাও ঠিক সেইভাবেই কথা বলেছে। লিটনের কথা শুরু থেকেই বলছিলেন যে লিটন দাস তিনি আসলে যোগ দিয়েছেন এই স্কোয়াডটাতে ফিরেছেন। আমরা দেখেছি যে 2023-এর পর থেকে 2023-এর লিটন দাসের যে ডিপিএল পারফরমেন্সটা 6 ইনিংস খেলেছিলেন সেখানে তার রান ছিল 237, সর্বোচ্চ 83 রান একটা ইনিংস ছিল। গড় এবং স্ট্রাইক রেট, এখন লিটন দাসের অন্তর্ভুক্তিটা আপনার কাছে কেমন লাগছে? 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে ছিল, 2023-এ নিউজিল্যান্ডের বিপক্ষে, মানে এই এক বছরের মাঝখানে যে তার রানটা ছিল মানে ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল তার। এবং বিজয় কতগুলো ম্যাচ খেলেছেন? 14টা। নাইম শেখ কতগুলো ম্যাচ খেলেছেন? 11টা। লিটন দাস কতগুলো ম্যাচ খেলেছেন? 6টা। তিনি প্রথমে ডিপিএল-এ দল পাননি কারণ তার টাকা পয়সা নিয়ে বনিবনা হচ্ছিল না, শেষ দিকে গুলশানের হয়ে খেলেছেন এবং সবগুলো ম্যাচও কিন্তু তিনি খেলেননি। এখন লিটনকে নেওয়া হয়েছে মিডল অর্ডারে ব্যাটিং করতে, ইটস বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। এখন কথা হচ্ছে আশরাফ হোসেন লিপু বলেছেন যে লিটন দাস যেহেতু টি-20-তে ক্যাপ্টেন্সি পেয়েছেন সে কারণে তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে যাতে তিনি একই সাথে 2 ফরম্যাটে থাকতে পারেন এবং তার আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা যায়। দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লেনেশন বাই গাজী আশরাফ হোসেন লিপু। এখন কথা হচ্ছে যে নুরুল হাসান সোহান বা মাহিদুল অঙ্কন যাদের কথা বলা হচ্ছিল যে তারা কেন স্কোয়াডে নেই বা তারা ডিপিএল-এ পারফর্ম করেছেন, এ দলের বিপক্ষে পারফর্ম করেছেন, এখানে আবার একটা অন্যরকমের ব্যাপারও চলে আসছে যে গ্লোবাল সুপার লিগে যেহেতু রংপুর খেলতে যাচ্ছে সেখানে তারা আছেন, নাইম শেখ আবার ওই দলটাতে আছেন। সৌম্য সরকার, নাইম শেখ দুজনই কিন্তু রংপুরের দলে ছিলেন এবং ওখান থেকে একজন জাতীয় দলের সুযোগ পেয়েছেন, একজন রংপুরের হয়ে খেলতে যাচ্ছেন। এবং এই দুজনের ব্যাপারেও আসলে আশরাফ হোসেন লিপু বলেছেন যে তারাও রাডারের মধ্যে আছেন, তারা একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, সেখানেও তাদের পারফরমেন্সটা লক্ষ্য করা হবে, তারা ওখানে কেমন করেন সেটাও আসলে গোনায় ধরা হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গার উপর ভিত্তি করেও একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তারা যখন খেলতে যাচ্ছেন, তারা যখন একাদশ সুযোগ পাবেন বা সোহান্ত রংপুর রাইডার্সের ক্যাপ্টেনই, তো তিনি ম্যাচ খেলার মধ্যে থাকবেন। এবং যেহেতু অনেকজন কিপার আছেন, জাকের, লিটন এবং থাকার কারণে এখানে আর এক্সট্রা উইকেট কিপার ব্যাটসম্যান যোগ করতে চাননি। হয়তো মনে করেছেন যে এই দলটাতে স্কোয়াডে যদি তাকে রাখা হয় তিনি হয়তো ম্যাচ পাবেন না, একাদশে থাকবেন না, তার চেয়ে ওই জায়গায় গিয়ে খেলুন, ওখানে যে মানে মাঠের খেলাটাই থাকবেন, কন্টিনিউ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.